Good noon, dear students, viewers, and guardians. Assalamu alaikum. Those who are interested to me, I am Mafizur Rahman Masum, and I have been working as an assistant teacher English at Bhimganj High School, Sherpur Sadar, Sherpur, Mymensingh. Dear students, today's topic is about changing sentence, and this topic is about already has taken last 2 days ago. Okay, I also inform you that this topic is interested to who are, please watch this. Okay, now দেখো আমরা লাস্ট ক্লাসে অলরেডি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি কি না দিয়েছি। তো সেখানে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করতে হয়, কীভাবে কম্পাউন্ড করতে হয় সেটা কিন্তু আমরা দিয়েছি, যে মানে আউট অফ রুলসের বাইরে জাস্ট একটা মানে বেসিকটা সম্পর্কে দিয়েছি, কীভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়, তারপর কীভাবে তোমার কীভাবে আইডেন্টিফাই করবা যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। জাস্ট ওই লাস্টের যে ক্লাসটা নিয়েছি ওটাকে মানে ওই মানে ওই ক্লাস সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। হ্যাঁ, ওকে, দেখো জাস্ট একটা সেন্টেন্স লিখতেছি। I went there in 1980। দেখো সাপোজ আমরা একটা সেন্টেন্স অলরেডি লিখে ফেলছি, দেখো যে এখানে I went there in 1980। তাহলে এই সেন্টেন্সটা সিম্পল না কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? যারা লাস্ট ক্লাসে জয়েন করেছিল, যারা লাস্ট ক্লাসের ক্লাসটা আমার দেখেছো, তারা নিশ্চয়ই ধরে ফেলছো যে এই সেন্টেন্সটা কি সিম্পল। আচ্ছা, কেন সিম্পল, কেন সিম্পল এই সম্পর্কে তোমরা আরেকটু পরে ক্লিয়ার হবা। ওকে, আচ্ছা দেখো এই যে সেন্টেন্সটা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, গুড। আচ্ছা, তো এখানে কোন শব্দটা বাদ দিলে চলবে? আমার সাবজেক্ট বাদ দিলে কি চলবে না। তার মানে ভার্ব চলবে না, তার মানে সাবজেক্ট ভার্ব অবশ্যই লাগবে, রাইট? তার মানে আমি যদি 1980 সাল বাদ দিই, মানে এটা যদি আমি প্রবলেম মনে করি, এটুকু যদি আমি বাদ দিই, তার মানে কি সেন্টেন্সটা হবে কি না? কারণ I went there, আমি সেখানে গিয়েছিলাম। ওকে, তো কবে গিয়েছিলাম এটা আমার ব্যাপার, রাইট? তার মানে যে বলছি আমি 1980, এটা বাদ দাও। তাহলে বাদ দিয়ে আমি টোটালটুকু একটা সেন্টেন্স লিখো, তাহলে মূল সেন্টেন্স তৈরি করো। আচ্ছা, তো মূল সেন্টেন্স তুমি যদি মানে যতটুকু প্রবলেম, এটাকে আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে। ওকে, তাহলে আমি পরে লিখি, যেহেতু পরে আছে। তার মানে দেখো I went there, আমরা লিখছি। তো আমার প্রবলেম কার? এই 1980, একে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ক্লিয়ার? তো এই 1980 এটা কি একটা প্লেস? নিশ্চয়ই প্লেস না। এটা কি তাহলে? এটা একটা হচ্ছে টাইম। তাহলে টাইম হলে কি সময়, তাহলে সময় থাকলে কি হবে? তাহলে হয়েন, তাহলে হয়েন বসাইছ। ওকে, একটা সাবজেক্ট তৈরি করতে হবে, রাইট? মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তাই না? তাহলে একটা সাবজেক্ট তৈরি করো। তাহলে সাবজেক্টকে আমি এখানে নিয়ে আসবো, আমি কি 1980? নো, তার মানে কি আমি এবং 1980 দুইটা কি ডিফারেন্ট কথা। তার মানে এই 1980 সালকে তৈরি করো, তাহলে 1980 সালে প্রোনাউন কি হবে? ইট। ওকে, তাহলে আমার একটা কি তৈরি করতে হবে? ভার্ব তৈরি করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। আমরা সাবজেক্ট পেয়ে গেছি না, তাহলে একটা ভার্ব তৈরি করা। তাহলে মূল সেন্টেন্স খুঁজতে হবে যে আমার প্রিন্সিপাল ক্লোজটা কি, প্রিন্সিপাল ক্লোজ কোন ফর্মে কথা বলছে, পাস্ট ফর্মে কথা বলছে। সো এটাও তাহলে পাস্ট ফর্ম। তাহলে এইটা লাগে কি হবে? ওয়াজ না ওয়ার? ওয়াজ, গুড। তাহলে ইট ওয়াজ ইন 1980। তার মানে এই সেন্টেন্স একটা কিন্তু সেন্টেন্স তৈরি করে ফেলছি। আমরা বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কি, যে দুইটা সেন্টেন্সকে কি করবে? রিলেটিভ প্রোনাউন দ্বারা যোগ করবে। আমরা রিলেটিভ প্রোনাউন ডব্লিউএস কোশ্চেনটাকে, এটা কিন্তু ডব্লিউএস কোশ্চেন না, এটা কি রিলেটিভ প্রোনাউন। কারণ রিলেটিভ প্রোনাউন লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে বলছিলাম আমরা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে এটা বলছি কি ডব্লিউএস কোশ্চেন। সো যেহেতু ফুল স্টপ আছে, তার মানে সেটা রিলেটিভ প্রোনাউন। তার মানে দুইটা সেন্টেন্সকে যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করে, সেই সেন্টেন্সটাকে হচ্ছে কমপ্লেক্স। আমরা অলরেডি ক্লিয়ার করেছি, রাইট? আবার এটাও বলেছিলাম, যদি বলা হয় যে নিচে যদি আন্ডারলাইন করে দেয় যে এইটুকু কি, তাহলে তুমি বলবো কমপ্লেক্স। কেন বলবো এইটুকু কমপ্লেক্স? কারণ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে যতটুকু থাকবে ওইটুকু হচ্ছে কমপ্লেক্স, ক্লিয়ার? আর যদি টোটালটুকু বলা হয় কি, তাহলে তুমি এটা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর টোটালটুকু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা, তো আমরা এই সেন্টেন্সটাকে কি করব? কম্পাউন্ড করব। তাহলে ওই একই সেম, তাহলে লেখো I went there। ওকে, তা দেয়ার। তাহলে আমরা কি করছি? এই 1980, তার মানে এর একটা সাবজেক্ট নিয়ে আসো, তাহলে ইট। তাহলে একটা কি তৈরি করতে হবে? ভার্ব। তাহলে ওয়ান্ট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে একটা পাস্ট ফর্ম তৈরি করো। ইট ওয়াজ ইন 1980। তার মানে এই দুইটা সেন্টেন্সকে কি দ্বারা যোগ করবে? কনজাংশন দ্বারা যোগ করতে হবে। দুইটাই হাবোধক,
রাইট? তাহলে আমরা বলছিলাম কিছু কিছু মানে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে হাবোধক কীভাবে না, তার মানে সেটা হচ্ছে পজিটিভ প্লাস এরও প্লাস, মানে দুইটাই পজিটিভ সেন্টেন্স, তার মানে দুইটা সেন্টেন্সকে কী করে যোগ করছে, অ্যান্ড দ্বারা যুক্ত করছে, তার মানে কনজাংশন দ্বারা যুক্ত করছে, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে কি কম্পাউন্ড। তাহলে আমি দেখো যে আমি বলছিলাম যে কীভাবে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স, কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স, কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স, আবার একটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি দুইটা প্রিন্সিপাল ক্লোজকে কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। দুইটা সেন্টেন্সকে যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করা হয় তাহলে এই সেন্টেন্স হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে রিলেটিভ প্রোনাউনটা সেন্টেন্সের মাঝখানে বসতে পারে, প্রথমে বসতে পারে, কিন্তু কনজাংশনটা অলওয়েজ কোথায় বসে, সেন্টেন্সের মাঝখানে, ক্লিয়ার? আর যদি রিলেটিভ প্রোনাউনও নাই, কনজাংশনও নাই, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লোজ, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো? ওকে, তো আমরা পরে এখন চলে যাব ওই যে এক্সট্রা কিছু মানে রুলস আছে, একদম শর্ট, বেশি না, হয়তো বা আমি হাতে গোনা 5 থেকে 7টা কমপ্লিট করব। এই কমপ্লিট করলে আশা করি তোমাদের সিম্পল কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর তারপরে তো আমরা প্র্যাকটিস করবই, তাই না? তো প্র্যাকটিসের উপরে তো কোনো বিকল্প নাই, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। ওকে, প্রথম সেন্টেন্সটা আমরা যাব, দেখো টু কি আছে এখানে, টু। তাহলে এই টুর জায়গায় প্রথমে টুর জায়গায় হচ্ছে ছো, আর পরের টুর জায়গায় হচ্ছে কি হবে দ্যাট, খেয়াল করো। আর তাহলে আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, এই সোর জায়গায় হবে কি হবে ভেরি, আর দ্যাটের জায়গায় কি বসাবা, অ্যান্ড বসাবা। তার মানে আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দেখো যে হি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান। এখন ফলো করো তো, এই সেন্টেন্সটা সিম্পল না কমপ্লেক্স? নিশ্চয়ই সিম্পল, কারণ হচ্ছে দেখো এই সেন্টেন্সে জাস্ট একটা ভার্ব এখানে গেছে, মূল ভার্ব, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে কি সিম্পল। যদি এটাকে বলা হয় কমপ্লেক্স, তার মানে টু থাকলে তুমি টুর জায়গায় তুমি বসাবা সো, আর টুর জায়গায় কি বসাবা দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো কি করি আমরা, তাহলে হি ওয়াজ সো শর্ট, এ পর্যন্ত ক্লিয়ার। প্রবলেমটা হচ্ছে এখানে তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে, আমার একটা সাবজেক্ট তৈরি করতে হবে। এই টু অর্থ হচ্ছে তোমার এই টু এই অর্থ হচ্ছে পারে না, অর্থ কি পারে না মানে কি, তাহলে ক্যান নট অথবা কুড নট, অথবা কি হবে কুড নট, ক্যান নট অথবা কুড নট। এখন ক্যান হবে না কুড হবে সেটা আমরা ফলো করব। তাহলে আমরা দেখো একটা কি বলছি, দুইটা সাবজেক্ট, তাহলে একটা সেন্টেন্স তো পেয়ে গেছি, তাই না? আর একটা সেন্টেন্স তৈরি করবো, আমি ভার্ব পেয়ে গেছি, তার মানে একটা সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে সাবজেক্টটা কি নিয়ে আসবো, মূল সেন্টেন্স থেকে সাবজেক্ট তৈরি করতে হবে, তার মানে এখানে হি আছে, তাহলে এখানে নিয়ে আসো মূল সেন্টেন্সের সাবজেক্ট, আনছো হি। তাহলে এখন ক্যান নট হবে না কুড নট হবে সেটা নির্ভর করবে কিসের উপর নির্ভর করবে, ওই যে প্রিন্সিপাল ক্লোজের যে ভার্বটা আছে সেই ভার্বটার উপর। এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় এটা প্রেজেন্ট ফর্ম, মানে কি এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হচ্ছে ক্যান নট, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে কুড নট। তাহলে ওটা কি আছে, ওয়াজ পাস্ট ফর্ম, তাহলে কি লিখবা কুড নট, তার মানে কি হি কুড নট টাচ দ্য ফ্যান, ব্যাস। তার মানে কি তৈরি করলা তুমি, তাহলে টু থাকলে ব্রেনে চলে আসতে হবে, মানে টু থাকলে কমপ্লেক্সে কি হবে সো দ্যাট, আর তারপর হচ্ছে তোমার কম্পাউন্ড হবে ভেরিয়েন্ট। আচ্ছা, যেহেতু আমরা কম্পাউন্ড আগে যাচ্ছি না, সো কমপ্লেক্সটা নিয়ে কথা বলতেছি, তাহলে টু থাকলে কি নিয়ে আসবা তুমি, সো দ্যাট নিয়ে আসবা, আনার পরে এইটু ক্লিয়ার। ওকে, তার মানে কি হি ওয়াজ সো শর্ট দ্যাট, তারপর একটা সাবজেক্ট তৈরি করবা, মূল সেন্টেন্স থেকে যে সাবজেক্ট আছে সেটাই তৈরি করবা, তার মানে মূল সেন্টেন্সে কি সাবজেক্ট আছে হি, তাহলে এখানে তুমি কি বসাই দিছো হি। যদি ওখানে রহিম থাকে তাহলে রহিমের প্রোনাউন বসাবা হি। ওকে, তার এখন এই টু মানে হচ্ছে পারে না, তার মানে এটা হচ্ছে কি কোন ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম হলে তাহলে কি লিখবো আমরা, তাহলে হচ্ছে ক্যান কুড নট লিখবো, আর যদি এটা প্রেজেন্ট ফর্ম হতো তাহলে কি হইতো ক্যান নট হইতো। তার মানে এই শেষ, তার মানে কি আমি কি তৈরি করছি, সাবজেক্ট তৈরি করছি, আর হচ্ছে ক্যান নট অথবা কুড নট, তারপরে যা আছে তাই। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো। তো কম্পাউন্ড সেম টু ডিট, তাহলে কম্পাউন্ড করতে গেলে দেখো কি করতে হবে, তাহলে হি ওয়াজ ভেরি শর্ট লিখছো, অ্যান্ড তারপর একটা সাবজেক্ট তৈরি করো, তাহলে হি, তাহলে ওই যে বলছিলাম পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম, তাহলে ক্যান নট না কি কুড নট, তাহলে কুড নট, হি কুড নট, তারপরে যা আছে তাই, কুড নট টাচ দ্য ফ্যান। ওকে, যদি বলা হয় যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো তাহলে তোমার জন্য তো আরও সহজ হবে, যেখানে সো দ্যাট দেখলে ব্রেনে চলে আসবে যে সো দ্যাটা সোর জায়গায় বেরি, আর দ্যাটের জায়গায় অ্যান্ড, তারপর আর সব কিছু কি মানে কোনো প্রবলেম আছে, সব কিছু কোনো প্রবলেম নেই, যা আছে তাই লিখবে। আচ্ছা, যদি বলা হয় যে এই কমপ্লেক্স থেকে তুমি কি করো, এই কমপ্লেক্স থেকে তুমি সিম্পল করো, কি করো
সিম্পল করো, কমপ্লেক্স থেকে তুমি কি করো সিম্পল করো, তাহলে তোমার তৈরি করতে হবে কি সো দ্যাট থাকলে ব্রেনে আসতে হবে কি টু টু, তার মানে কি একটার সাথে কিন্তু আরেকটা মানে কানেক্ট আসছে, তার মানে কি টু টু থাকলে সো দ্যাট বসাবা ভেরিয়েন্ট বসাবা, তার মানে এই জিনিসগুলো তোমার মেমোরাইজ বলতে মাইন্ডে রাখো, কয়েকবার প্র্যাকটিস করো দেখবা এমনি হয়ে যাচ্ছে, ব্রেনে অলওয়েজ থাকবে। তাহলে এই সো জায়গায় কী বসাবা তুমি টু বসাবা, আর দ্যাটের জায়গায় তুমি কী বসাবা টু বসাবা। ক্লিয়ার? আচ্ছা, তৈরি করছো কোনটুকু, এইটুকু কি তৈরি করো না? নিশ্চয়ই তুমি দেখতে বুঝে ফেলবা। তাহলে এটুকু তৈরি করা, তার মানে বাকি কী আছে টাচ দ্য ফ্যান, তার মানে টু টাচ দ্য ফ্যান। ওকে, যদি বলা হয় এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, তাহলে তুমি তো আরও সহজ, তাহলে সো থেকে বেরি বসাবা আর দ্যাটের জায়গায় এন বসাবা, পারবা না? আবার যদি বলা হয় যে কম্পাউন্ড থেকে তুমি কি করো কমপ্লেক্স করো, তাহলে তো একই কথা, বেরি জায়গায় তুমি সো বসাবা আর এন্ডের জায়গায় তুমি কি বসাবা দ্যাট। ব্যাস, নিশ্চয়ই তোমরা এই রুলসটা টপিক্সটা বুঝতে পারছো। ওকে, পরেরটা যদি আমরা এরকম থাকি, এই সেন্টেন্সটাকে দিয়ে আমরা তৈরি করব। ওকে, যদি কিনা এরকম থাকে যে শুধুমাত্র একটা টু আছে, কি আছে একটা টু আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা দেখো তো। যদি বলা হয় হি ওয়াজ শর্ট টু টাচ দ্য ফ্যান। ওকে, এখন কিন্তু একটা টু, আগে তো দুইটা মানে একটা টু আর একটা টু ছিল, এখন কিন্তু অনলি টু। ওই সো দ্যাট যখন আমরা টু টু লিখলাম সো দ্যাট, তখন অর্থটা ছিল এতটাই যে, আর এখন টু হবে এই টুর জায়গায় হবে সো দ্যাট একসাথে, তখন ছিল আলাদা আর এখন হচ্ছে কি একসাথে। যখন আলাদা ছিল সো দ্যাট তখন এটা অর্থ ছিল এতটাই যে, আর এখন সো দ্যাট একসাথে এটা অর্থ হবে যাতে। সো দ্যাট মানে কি যাতে। তাহলে এখন তাহলে তুমি আগে যতটুকু আছে তুমি ওইটুকু ক্লিয়ার রাখো, তার মানে কি হি ওয়াজ শর্ট। ওকে, তার মানে সো দ্যাট পর্যন্ত নিয়ে আসছি, সাবজেক্ট তৈরি করতে হবে, তাই কারণ হচ্ছে আমরা একটা মূল সেন্টেন্স পেয়ে গেছি, মেইন ক্লোজ কিন্তু পেয়ে গেছি, তার মানে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ, মানে সাবঅর্ডিনেট ক্লোজটা শোনো, সাবঅর্ডিনেট ক্লোজ আর যে ক্লোজই বলি না কেন, মানে ক্লোজ মানে হচ্ছে একটা সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের শর্ত কি হচ্ছে সাবজেক্ট থেকে ভার্ব থেকে, তাই না? তো তোমাকে ওই একটা সাবজেক্ট তৈরি করতে হবে, ভার্ব তৈরি করতে হবে। সাবজেক্ট কি আছে তাহলে হি আছে, তাহলে এখানে বসাও হি। আগে ছিল টু টু মানে হচ্ছে ক্যান নট অথবা কুড নট, ওটা ছিল নেগেটিভ, আর এখন কিন্তু তোমার এটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? এখন কিন্তু আর ক্যান নট অথবা কুড নট দেওয়া যাবে না, কি দিতে হবে জাস্ট ক্যান অথবা কুড। তাহলে ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এখানে কি বসাবো তুমি কুড বসাবা, তার মানে কি হি কুড টাচ দ্য ফ্যান। ওকে, শেষ। আর যখন কম্পাউন্ড করবা এই সো দ্যাটের জায়গায় কি বসাবা তুমি অ্যান্ড বসাবা, তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক দেখো, টু থাকলে সো দ্যাট আর একটা হচ্ছে অ্যান্ড। ওকে, তাহলে এখন তাহলে সামনে যা আছে তাই লিখে রাখো, তার মানে কি হি ওয়াজ শর্ট, হি ওয়াজ শর্ট অ্যান্ড হি কুড টাচ দ্য ফ্যান, টাচ দ্য ফ্যান। নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় যে কমপ্লেক্স থেকে সিম্পল করো, তোমাকে পরীক্ষায় কি একটা দিয়ে তিনটা করতে বলবে? না, আমি কেন শেখাচ্ছি একটা দিয়ে তিনটা, যেন পরীক্ষায় যেভাবে আসুক না কেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেভাবে আসুক না কেন, কমপ্লেক্স থেকে যদি সিম্পল করতে বলে, কম্পাউন্ড থেকে যদি সিম্পল করতে বলে, নো প্রবলেম। ওকে, তুমি যদি মানে যদি বেসিকটা বুঝতে পারো, তুমি যদি মূল জিনিসটা বুঝতে পারো, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এখন দেখো, এখানে যদি বলা হয় যে কমপ্লেক্স থেকে সিম্পল করো, তার মানে এখানে লেখা থাকবে কি লেখা থাকবে, এখানে লেখা থাকবে যে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল, তখন তুমি কি করবা এই সো দ্যাট থাকলে ব্রেনে চলে আসবে কি সো দ্যাটের জায়গায় কি আসবে টু। তাহলে টুর পরে কোনটুকু তৈরি করা, নিশ্চয়ই তুমি সাবজেক্ট আর বাহুটা তৈরি করছো, মানে মডেল বাউটটা যেটা মানে এইটুকু তৈরি করছো, তাহলে মূল বাউটটা পরে বসাই দেবা, জাস্ট শেষ। তার মানে কি টু টাচ দ্য ফ্যান। আর যদি বলা হয় যে এই কম্পাউন্ড থেকে তুমি কি করো কমপ্লেক্স করো, তাহলে এই এন্ডের জায়গায় তুমি হ্যাঁ এখানে যা একটু ঝামেলা হতে পারে যে কী হচ্ছে, তখন তোমার মিনিংটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে কী অর্থে বোঝাচ্ছে হি ওয়াজ শর্ট অ্যান্ড সে পারে না, মানে এটার কারণেই তো তখন এন্ডের জায়গায় তুমি বসাবা সো দ্যাট, আর তারপরে যা আছে তাই। নিশ্চয়ই তোমরা এই টপিক্সটা বুঝতে পারছো, একটা টু থাকলে কি হবে আর শুধু টু থাকলে কি হবে। ক্লিয়ার? ওকে, পরের রুলসে আমরা যাব নিশ্চয় বিকজ অফ দিয়ে, কি দিয়ে বিকজ অফ। তাহলে বিকজ অফ মানে কি, তাহলে বিকজ অফ আমি কিন্তু একদম সিম্পলভাবে যাচ্ছি। ওকে, বিকজ BCAUSE বিকজ অফ থাকলে কি হবে, তাহলে এস সিন্স অথবা বিকজ, আর কম্পাউন্ডে কি হবে অ্যান্ড হবে, কি হবে অ্যান্ড। এগুলো কিন্তু ফিক্স করা তোমার। তাহলে দেখো, তাহলে একটা আমরা এক্সাম্পল লিখি, বিকজ অফ হিজ পভার্টি
হি কুড নট বাই কি, হি কুড নট বাই আ কার। ওকে, ফলো করো। এই সেন্টেন্সে দেখো মনে হচ্ছে দুইটা সেন্টেন্স, বিকজ অফ হিজ পভার্টি একটা, হি কুড নট বাই এ কার এটুকু আর একটা মনে হচ্ছে, কিন্তু আসলে কি তাই না। কেন না? কারণ হচ্ছে দেখো এখানে আমি সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, কি পেয়েছি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে এটা হচ্ছে মূল সেন্টেন্স, তার মানে এর কোনো প্রবলেম নাই। এর কি কোনো প্রবলেম আছে? নাই। তাহলে প্রবলেমটা কার? তাহলে প্রবলেমটা নিশ্চয়ই এইটুক কি, এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ, কি ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এখানে দেখো অফ আছে, দেখছো, তার মানে এখানে জাস্ট কোনো ভার্ব নাই। ভার্ব কি আছে? ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, কোনো অবজেক্ট নাই, জাস্ট একটা শব্দগুচ্ছ। এটা কি? জাস্ট একটা শব্দগুচ্ছ। সো এটাকে যতটুকু প্রবলেম এটুকু, তাহলে তোমাকে এই প্রবলেমটুকুর কী করতে হবে? সলভ করতে হবে। ওকে, তার মানে বিকজ অফ থাকলে আমরা বলছিলাম, আচ্ছা শোনো, যার প্রবলেম তার সামনে কিন্তু রিলেটিভ প্রনাউনটা বসবে। ক্লিয়ার? যার প্রবলেম তার সামনে কিন্তু রিলেটিভ প্রনাউনটা বসবে, রিলেটিভ প্রনাউনটা ইউজ করতে হবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলছি অ্যাজ সিন্স বিকজ, যে কোনো একটা, তাহলে বিকজ অফ এর পরিবর্তে আমরা কি বসাবো? অ্যাজ সিন্স বিকজ বসাও। তাহলে আমরা তৈরি করতে হবে কি, একটা সাবজেক্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা সাবজেক্ট তৈরি করতে হবে। তো সাবজেক্ট তৈরি করতে গেলে ওই যে মূল সেন্টেন্স থেকে নিয়ে যেতে হবে ধার। তাহলে এখানে মূল সেন্টেন্সে কি আছে? হি। ওকে, তাহলে ভার্ব তৈরি করতে হবে। ভার্ব কি এখানে আছে? কোনো কিছু বিং এরকম কোনো কিছু আছে? বিং, হ্যাভিং আছে? নেই। যদি না থাকে ওই যে একই কথা, মূল সেন্টেন্স থেকে নিবা সাবজেক্ট এবং ভার্বের একটা রূপ। এটা হচ্ছে কোন ফর্ম? তাহলে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম হলে এটাও তোমার কী করতে হবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম বলতে কি? ওয়াজ এর। ওকে, তাহলে অ্যাজ হি ওয়াজ। এখন ফলো করো, যদি কিনা এখানে আমার এই হিস না থাকতো তাহলে এটা থেকে নিয়ে নিতাম ধার ডাইরেক্ট, কিন্তু এখানে তো হিস আছে, সো এই জন্য হি। ক্লিয়ার? যদি আবার বলতেছি, যদি কিনা এখানে তোমার কোনো প্রনাউন না থাকতো, নাউন যদি না থাকতো, নাউন প্রনাউন, তাহলে আমি কি করবো? মূল সেন্টেন্স থেকে তো নিতে হবে সাবজেক্ট, তাই না? এবং তাহলে আমি যেহেতু এখানে আছে, সো এখান থেকে নিয়েছি। ওকে, হি। তাহলে আমরা রিলেটিভ প্রনাউন বসেছি, আমরা সাবজেক্ট বসেছি, আমরা ভার্ব বসেছি না? তো আমরা একটা অবজেক্ট দরকার। কি দরকার? অবজেক্ট। তাহলে পভার্টি, এই পভার্টি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নিশ্চয়ই নাউন। কেন নাউন? কারণ প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা নাউন বা প্রনাউন। যদি নাউন না থাকে তাহলে ওটাকে নাউন করে নিতে হবে, তার মানে এটা নিশ্চয়ই মানে নাউন, তাই না? তো এটাকে তাহলে এর জন্ম থেকে, পভার্টির জন্মটা হচ্ছে পোর থেকে। কোথেকে? পোর, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি যদি বলো, যদি ইউজ করতাম বিকজ অফ হিজ পোর, তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেকশন হতো না, সেন্টেন্সটা রং ছিল। কারণ হচ্ছে আমরা জানি প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড থাকবে সেটা নাউন বা প্রনাউন, এই জন্য এই পোরকে কী করে দিচ্ছে? নাউন করে দিচ্ছে। সো এখন তো আর মানে হি ওয়াজ, মানে আমি তো এখানে কোনো প্রিপোজিশন নাই, আছে কি? সো নাই, তাহলে আমাকে একটা তৈরি করে নিতে হবে। এই প্রপার্টির জন্য হচ্ছে পোর থেকে, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাজ হি ওয়াজ পোর। অ্যাডজেক্টিভ আমরা বলছি অক্সিলারি পরে ভার্বের পরে ডাইরেক্ট কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে অ্যাজ হি ওয়াজ পোর, তারপর সে যা আছে তাই। তুমি কি মূল সেন্টেন্সে কোনো টাচ করতে পারবা না? মূল সেন্টেন্স থেকে তুমি ধার নিতে পারবা। কি ধার নিতে পারবা? সাবজেক্টের ধার নিতে পারবা, এবং ভার্বের মানে স্ট্রাকচারটা নিতে পারবা, যে ভার্বটা কোন ফর্মে কথা বলছে। এটা যে ফর্মে কথা বলবে, মূল মানে আমার সাবঅর্ডিনেট ক্লজটা সেই ফর্মেই কথা হয়, তাই না? ওকে, তার মানে কি? হি কুড নট বাই এ কার। ওকে, তাহলে এটা কী করলাম? তুমি কমপ্লেক্স করলাম আমরা, রাইট? তাহলে কমপ্লেক্স কী দেখে বুঝছি? কারণ হচ্ছে দেখো এই একটা সেন্টেন্সকে রিলেটিভ প্রনাউন দ্বারা যোগ করা হয়েছে, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লেক্স। তার মানে আমরা এটাও বলতে পারি, যদি আলাদাভাবে ক্লাসিফিকেশন করা হয় তাহলে দেখো এই সেন্টেন্সটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, বাংলায় কিন্তু আমরা পড়ে আসছিলাম যে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য, তার মানে সেটা হচ্ছে মিশ্র বাক্য। ওকে, বাংলায় আমি না যাই। তো ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? ওকে, কম্পাউন্ডের ক্ষেত্রে কি বলছিলাম যে অ্যাজ সিন্স বিকজ থাকলে কম্পাউন্ডে কি বসাবো? অ্যান্ড বসাবো। অ্যান্ড বসাবো না? তাহলে অ্যান্ড বসালে তাহলে এই অ্যাজটা কি থাকবে কি থাকবে না? থাকবে না। যদি তুমি অ্যাজও এখানে বসাও আবার কনজাংশনও বসাও, তাহলে কি মানে কি হলো? হজবরল হয়ে গেলো, সো হবে না, এটা ভায়োলেন্ট হয়ে যাবে। সো তাহলে কি করতে হবে? অ্যাজের পরিবর্তে তুমি কি বসাবা? মানে অ্যান্ড বসাবা। তার মানে কি? হি ওয়াজ পোর অ্যান্ড হি কুড নট বাই আ car. ওকে, তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে কীভাবে হয়েছে।
তো তুমি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবা, একটা সিম্পল থেকে কমপ্লেক্স করবা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা, মানে কমপ্লেক্স থেকে সিম্পল করবা। ওকে, তো কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে অ্যাস থাকলে তো ব্রেনে চলে আসবে, অ্যাস থাকলে সিন্স আসে, বিকজ থাকলে কি আসে, বিকজ অফ আসে। বিকজ অফের পরে এই হিটা যদি তুমি খেয়াল করবা, যদি কিনা মানে এখানে একই সাবজেক্ট আছে, হিও আছে, এখানে হিও আছে, একই সাবজেক্ট, তুমি হিস বসালেও পারবা, না বসালে চলবে, নো প্রবলেম। তাহলে বিকজ অফ বসালো, তারপর হচ্ছে হিস। তাহলে এখন এই যেহেতু আমার এখানে কোনো কিছু নাই, এখানে ওয়াজ যদি তুমি বিং বসাও তাহলে হচ্ছে, তাহলে আমার মানে ইজি হইতো। বিং মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ, যেহেতু ছিল না তার মানে আমি বসাবো না। তাহলে দেখো বিকজ অফ হিস, আর পরে থেকে পরের নাউন কি, পভার্টি, আর তুমি যদি বিং বসাও নো প্রবলেম। ওকে, আচ্ছা, তো তাহলে আর পরের সেন্টেন্সে কোনো মানে হাত দেওয়া যাবে না, পরের সেন্টেন্সে কোনো টাচ করা যাবে না। যাবে কেন যাবে না? কারণ হচ্ছে এর কোনো প্রবলেম নাই, এর কাছ থেকে আমি ধার নিয়েছি। তার মানে আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে, কীভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করতে হবে। জাস্ট খালি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলেই তোমার দেখবে যে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা পরের রুলসটা যাচ্ছি ইনস্পাইট অফ দিয়ে। কী দিয়ে? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ মানে কি? সত্ত্বেও। তাহলে ইনস্পাইট অফ থাকলে হচ্ছে এর কমপ্লেক্স হবে তোমার হচ্ছে দো অথবা অল দো। কি হবে? দো অথবা অল দো, দো অথবা অল দো। আর কম্পাউন্ডটা হবে কি হবে? বাট। কি হবে? বাট। তো ইনস্পাইট অফের ক্ষেত্রে দেখো, ফলো করো। তাহলে ইনস্পাইট অফ থাকলে আমরা কি বলছি যে কমপ্লেক্সে হবে দো অল দো, আর কম্পাউন্ডে কি হবে? বাট। এগুলো কিন্তু ফিক্সড। ওকে, সো মানে দেখলেই তোমার ব্রেনে যেন চলে আসে ইনস্পাইট অফ থাকলেই দো অল দো হবে, আর কম্পাউন্ডে কি হয়ে যাবে? বাট হয়ে যাবে। আর বাট থাকলে তোমার তাহলে উল্টা। ওকে, যেটা করতে বলবে। ওকে, তাহলে এখন দেখো, যদি বলা হয় ইনস্পাইট অফ রিডিং মোর। আচ্ছা, আরও যদি আমরা একটু সহজ করে দিই, ইনস্পাইট অফ হার্ড ওয়ার্কিং ইনস্পাইট অফ হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। তাহলে কি হবে? কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আই ক্যান নট মেক, কি করতে পারি? মেক এ গুড রেজাল্ট। ওকে, তো এখন দেখো প্রবলেম কার? সেম ওই যে বিকজ অফটার মতনই সেম ওই কাজটাই করে নিবা। তাহলে ইনস্পাইট অফ থাকলে তোমার এক্ষেত্রে কি হচ্ছে? দো অল দো ফিক্সড। আর বিকজ অফের ক্ষেত্রে কি ছিল? অ্যাজ সিন্স বিকজ না? তো এখন তুমি তাহলে ইনস্পাইট অফের ক্ষেত্রে একই কথা কিন্তু একই স্টাইল। তাহলে এখানে কী কী লাগবা তুমি? দো অথবা অল দো। দো অথবা অল দো মানে কি? এই ইনস্পাইট অফ অর্থ কি? ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ অর্থ কি? সত্ত্বেও। আর দো অল দো অর্থ কি? যদিও। দো অল দো অর্থ হচ্ছে যদিও। বাট মানে হচ্ছে তো জানোই। ওকে, তাহলে দো লিখছো, তাহলে মূল সেন্টেন্স থেকে নিয়ে আসো একটা সাবজেক্ট। তাহলে আই, এটা পাস্ট ফর্ম, তাই না? তাহলে পাস্ট ফর্ম হচ্ছে তো আমরা কি, তাহলে পাস্ট ফর্ম হলে তাহলে এটাকে মানে ই করে দাও। তাহলে দো আই ওয়ার্ক হার্ড, তার মানে কি আমরা পেয়ে গেছি, তারপর যা আছে তাই, আর কোনো চেঞ্জ করা লাগবে না। ক্লিয়ার? তো কম্পাউন্ড করতে গেলে কি করবা? এই দোটা কি করে দেবা? বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে মাঝখানে কি বসাবা? তার মানে কি মাঝখানে কি বসাবা? দেওয়া আছে কিন্তু ফিক্সড, বাট। তার মানে কি আই ওয়ার্ক হার্ড বাট আই, ওকে, আই ক্যান নট মেক এ গুড রেজাল্ট। তো তুমি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো যে কীভাবে করতে হবে। তো মানে বেসিকটা তুমি স্ট্রং করবা, কীভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে, এটা এক। আর দুই হচ্ছে রিলেটিভ প্রনাউনটা মানে কোন সেন্টেন্সে কোন ধরনের রিলেটিভ প্রনাউনটা বলবে, এটা ফলো করতে হবে। সাবজেক্ট নিয়ে আসতে হবে, বার তৈরি করবা, ব্যাস এনাফ। তিনটা কাজই তো, একটা রিলেটিভ প্রনাউন, আর একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে বার, ব্যাস। তাহলে তো তোমার সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা তুমি কি তোমার আয়ত্তে চলে আসবে। ওকে, নেক্সটে আমরা একদম কাছাকাছি চলে আসছি, আর বেশি পড়াবো না। অলরেডি সম্ভবত 4টা রুলস দেখাইছি, তাই না? আর 2-1 দেখাবো। ওকে, একটা কন্ডিশনাল দিয়ে আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, কন্ডিশনাল বলতে বাই দেওয়া কিন্তু একটা আছে না? বাই দেওয়া। তাহলে বাই যদি থাকে, বাই যদি থাকে, তাহলে বাই থাকলে কি হবে? ইফ। আর সেক্ষেত্রে কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড। ওকে, আর এটা হচ্ছে 1 নাম্বার। আর দুইয়ের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে এরকম কন্ডিশনাল দিয়ে, এই জন্য আর কি 1 আর 2 দিচ্ছি। উইদাউট, বাই হচ্ছে হাবোধক,
আর উইদাউট হচ্ছে মানে কি না বোধক। সেক্ষেত্রে তুমি হচ্ছে আনলেস ইউজ করতে পারো, আনলেস ইউজ করতে পারো, অথবা ইফ দিয়ে নেগেটিভ করতে পারো। আর কম্পাউন্ডে ক্ষেত্রে কী হবে অর। তো কন্ডিশনালে কিন্তু 4টা রুলস আছে। আমরা জানি এটা প্রেজেন্ট ফর্ম হলে পরেরটা হচ্ছে ফিউচার ফর্ম, প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচারে পাস্ট ফর্ম মানে উড কোড, আর 3 নম্বর হচ্ছে প্রথমটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা ফিউচারে পাস্ট পারফেক্ট। কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কোনটা হচ্ছে যদি প্রথমটা প্রেজেন্ট ফর্ম হয় পরেরটা কিন্তু পরেরটা কী হবে প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা না এরকম জিরো কন্ডিশনাল। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে রাখি, তোমরা এটা বাসায় আমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবো তখন পাবা ইনশাল্লাহ। তারপর আমি বলে দিই, যদি এরকম থাকে টেক রেস্ট ইফ ইউ আর টায়ার্ড, তার মানে কি টেক রেস্ট, টেক, আমি এইটুকু কথা না বললেও পারতাম কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, টেক রেস্ট ইফ ইউ আর টায়ার্ড। তার মানে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দিয়ে কথা বলছি, তার মানে হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশনাল, তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, তার মানে হচ্ছে প্রথমটা যদি প্রেজেন্ট ফর্ম হয় পরেরটা প্রেজেন্ট ফর্ম হতে পারে, এরকম হচ্ছে সেন্টেন্স কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে, কিন্তু আমরা নর্মালি 3টা কন্ডিশনাল ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তাই জিরো কন্ডিশনালটা ইউজ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তো বাই আছে, ইফ আছে, অ্যান্ড দিয়ে আছে। তাহলে আমরা বাই দিয়ে একটা সেন্টেন্স দিয়ে আমরা করি, বাই রিডিং more, by reading more you will make a good result, good result। ফলো করো, by reading more you will make a good result, মানে অনেক পড়ার মাধ্যমে তুমি ভালো রেজাল্ট করবা। তার মানে এই নিশ্চয়ই তুমি ফলো করো, এটা হচ্ছে কোন ফর্মে আছে ফিউচার ফর্ম, তাহলে ওটা কোন ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমার কি আছে, তাহলে বাই আছে, তাহলে বাই থাকলে তুমি কি নিয়ে আসবা, তাহলে ইফ নিয়ে আসো, তাহলে ইফ নিয়ে আসো, আনছো। তাহলে প্রবলেমটা কাকে কিন্তু খুঁজবা তুমি, প্রবলেম কার, ওখানে কিন্তু সলভ করতে হবে। তাহলে এর কিন্তু প্রবলেম নাই, কেন নাই, বারবার কিন্তু আমরা বলছি সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এর সবই আছে, কিন্তু এর কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নাই, কিন্তু ভার্ব মনে হচ্ছে ভার্ব, কিন্তু আসলে কি ভার্ব এটা না। তাহলে কারণ অক্সিলিয়ারি ছাড়া, অক্সিলিয়ারি ভার্ব তো এখানে নাই, অক্সিলিয়ারি ছাড়া কীভাবে আইএনজি হবে না, জাস্ট এটা একটা নাউন। কেন নাউন? কারণ সে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা পড়ছে সেই ওয়ার্ডটা নাউন বা প্রনাউন আমরা জানি, সো এটা নাউন, ভার্বকে কী করে দিচ্ছি, নাউন করে দিচ্ছি। তাহলে ইফ, তাহলে মূল সেন্টেন্স থেকে নিয়ে আসতে হবে সব কিছু, তাহলে নিয়ে আসো সাবজেক্ট, তাহলে ইফ ইউ, আনছো, তাহলে ইফ ইউ। তাহলে আমরা বলছিলাম এটা যদি ফিউচার ফর্ম থাকে তাহলে ওটা কী হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট রিডিংয়ের জন্ম থেকে রিড থেকে, রিডের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কিন্তু একই কথা না, পাস্ট পার্টিসিপল একই। তাহলে ইফ ইউ রিড মোর, তারপর হচ্ছে যা আছে তাই, ইউ উইল, ওকে, যা আছে তাই, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। আর এটাকে যখন কম্পাউন্ড করবো, দেখো একটু এই নিয়মটা একটু ডিফারেন্ট করবো আর কি, যে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা তো কম্পাউন্ডের ক্ষেত্রে অন্যান্য সময় মাঝখানে বাদ বসাই দিচ্ছি, রিলেটিভ প্রনাউনটা উঠাই দেওয়া, যেরকম দো থাকলে কমপ্লেক্সে যদি দো থাকতো তাহলে আমরা কম্পাউন্ডে কী করছি, দো অলদোটা বাদ দিয়ে মাঝখানে বাদ বসাইছি। হ্যাঁ, এই ক্ষেত্রে কী করবা, এই ক্ষেত্রে একটু মানে যার প্রবলেম ছিল ওইটুকুর ক্ষেত্রে কী করবা, ইম্পারেটিভ সেন্টেন্স করে দিবা। তার মানে সে ইফ ইউ রিড, এটুকু বাদ দাও, বাদ দিয়ে এটুকু লেখো, তাহলে রিড মোর অ্যান্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আমি কীভাবে বুঝাইলাম এই কথা, মানে এই সেন্টেন্সটা কীভাবে আমি নিশ্চয়ই ক্লিয়ার যে তোমরা এটা বুঝতে পারছো। ওকে, যদি কিনা এখানে বাই না থেকে যদি এখানে উইদাউট থাকে, কি থাকে, উইদাউট থেকে আমরা একটা সেন্টেন্স দেখে দুইটা সেন্টেন্স স্টাইল করে দিই। দেখো, যদি উইদাউট থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু আর মানে কী হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, কী হয়ে যাবে, নেগেটিভ। তাহলে উইদাউট থাকলে আমরা যেরকম মানে বাই থাকলে যেরকম ইফ আনছি, উইদাউট থাকলে ইফ আনবো, সমস্যা নেই, আনলেস আনবো, দুইটা আনলে কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমরা খুঁজে বের করবো। ওকে, তাহলে দেখো বলছে যদি কি না, তাহলে যদি তুমি আনলেস বসাও তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ করা লাগবে না। আনলেস মানে তো হচ্ছে কি নেগেটিভ, তাই না? তো যদি তুমি ইফ আনো তাহলে তোমার নেগেটিভ করতে হবে তোমার, মানে তাহলে দেখো, তাহলে ইফ দিয়েই করে দিই। হ্যাঁ, তাহলে উইদাউট মানে কি, উইদাউট মানে হচ্ছে নেগেটিভ ছাড়া, তাই না? যেহেতু নেগেটিভ তাহলে এটাও তোমাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইফ নিয়ে আনছো। তাহলে প্রবলেম কিন্তু ওই একই কথা, প্রবলেম কিন্তু এর না, একে ঠিক করতেছি না, মানে আমরা প্রবলেম সলভ করতেছি কি, যার প্রবলেম তাকে সলভ করতেছি। ওকে, কেন সলভ করতেছে, এটা প্রবলেম মনে করতেছে কারণ এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, অবজেক্ট নেই, আছে নাই। তাহলে এখন নিয়ে আসো ইফ, আনছো,
তাহলে এক্ষেত্রে আমার সাবজেক্ট কী ছিল ইউ, তাহলে ইউ নিয়ে আসো ইফ ইউ। আমরা যেহেতু নেগেটিভ তাহলে আমরা নেগেটিভ করবো। আমরা কিন্তু শিখেছিলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কীভাবে তৈরি করতে হয় শিখে আসছিলাম না? সেই নেগেটিভটা এখানে আসছে, মানে আমরা দেখো কাজে কোথায় পড়েছে কোথায় কাজে লাগতেছে দেখো। তাই এটা যদি বলছে যদি এটা যদি ফিউচার ফর্ম থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মে যদি অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে দুইটা চিন্তা করতে বলছিলাম, রাইট? দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা কি পাস্ট। তাহলে প্রেজেন্টের জন্য ডু অথবা ডাস, পাস্টের জন্য কী ছিল ডিড। তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট না, তাহলে প্রেজেন্টের জন্য কী আনবা তুমি, তাহলে ডু। তাহলে ইফ ইউর লেগে কী হবে, তাহলে ডু নট। তাহলে হাবোধক আমরা এটা কী করতেছি না বোধক। তাহলে ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। ওকে, ক্লিয়ার? ওকে, যদি বলা হয় এই সেন্টেন্সটাকে তুমি কী করো, কম্পাউন্ড করো, সেম কাজটাই করবা, তবে এখানে যতটুকু তৈরি করো ওইটুকু তুমি ইউজ মানে ওইটুকু বাদ দিয়ে দিবা। তার মানে কি তুমি রিড মোর লিখছো, কিন্তু আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড বসানো যাবে না, বসানো যাবে সেক্ষেত্রে কী লিখবা অর। তাহলে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, মানে আমরা যদি তুমি না পড়ো তুমি ভালো রেজাল্ট করবে না। আর এখন বলছি যে রিড মোর, অনেক পড়ো নয়তো ভালো রেজাল্ট করো না। তাহলে কি কথা কি একই না? তার মানে অর্থ কি অর্থ পরিবর্তন হয়েছে? অর্থ পরিবর্তন হয় নাই, জাস্ট গঠন পরিবর্তন হয়েছে, স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, আর তাকে চেঞ্জ সেন্টেন্স বলা হয়। তাহলে চেঞ্জ সেন্টেন্স কাকে বলা হয়, চেঞ্জ সেন্টেন্স কি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, আর এটা দিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, দেখো আমরা কী কী পড়ালাম, টু দিয়ে পড়াইছি, টু দিয়ে পড়াইছি, বিকজ অফ দিয়ে পড়াইছি, ইনস্পাইট অফ দিয়ে পড়াইছি, তারপরে কি আর হচ্ছে বাই মানে কন্ডিশনাল দিয়ে পড়াইছি, তাই না? আচ্ছা, একটা জাস্ট ডিফারেন্ট নিয়ম যদি কিনা এরকম থাকে, ফরগেটিং হিম আই ওয়েন্ট আউটসাইড, ফরগেটিং হিম আই ওয়েন্ট আউটসাইড, মানে ফরগেটিং হিম আই ওয়েন্ট আউটসাইড মানে কি, ফরগেটিং হিম আই ওয়েন্ট আউটসাইড মানে মানে আমি বাইরে চলে গিয়েছিলাম, মানে ভুল করে তাকে, মানে হ্যাঁ মানে ভুল করে মানে আমি কী করেছিলাম বাইরে চলে গেছিলাম। তাহলে প্রবলেমটা কার? এর প্রবলেম। তাহলে প্রবলেম এর না, কারণ হচ্ছে কেন প্রবলেম এর, কারণ দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এর কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা মানে এর কেন, কারণ হচ্ছে এখানে কোনো দেখো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, আছে কিন্তু ভার্বের মতো মনে হচ্ছে কিন্তু ভার্ব নাই। কেন ভার্ব না? কারণ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই। অক্সিলিয়ারি কি আছে? অক্সিলিয়ারি ছাড়া কি আইনজি হবে, কন্টিনিউয়াস হবে? হবে না। তার মানে এটা হচ্ছে তোমার কি জিরান্ট সেন্সে কাজ করছে। ওকে, তাহলে প্রবলেমটা ওর, তার মানে কি যখন একটা সময় একটা কি আসতেছে না, সময়। আচ্ছা, যদি মানে সময় হয় তাহলে সেক্ষেত্রে হয় না। আমরা যদি মানে যদি এভাবে বলি যে মানে ভুলে যাওয়ার পরে আমি বাইরে গেছিলাম, তাহলে একটা পর শব্দ আসছে, পরে মানে কি আফটার, রাইট? তাহলে আমরা যদি আফটার বসাই তাহলে আফটারের দুইটা রুল ছিল, কি ছিল? আফটারের দুইটা রুল ছিল না, যে একটা যদি প্রেজেন্ট মানে একটা যদি মানে পাস্ট ইনডিফিনিট হয়, পরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এরকম না? তো দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে নিশ্চয়ই এটা কী হবে, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে আমার সাবজেক্ট তৈরি করো, এখানে সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট তৈরি করো, মূল সেন্টেন্স থেকে নিয়ে আসো আফটার আই, তাহলে এটা পাস্ট ফর্ম বলছিলাম, তাহলে এটা কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড, তাই না? এই ফরগেটিংয়ের জন্মকুট থেকে, ফরগেট থেকে, তাহলে ফরগেটের পাস্ট পার্টিসিপল কি? ফরগটেন, রাইট? ফরগেট, ফরগটেন। তাহলে আফটার আই হ্যাড ফরগটেন হিম, তারপর যা আছে তাই, আর কোনো চেঞ্জ আছে না। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী করবা তুমি? তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে এই আফটারটা মানে এটা বাদ দিবা, রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে মাঝখানে কী বসাবা তুমি? একটা অ্যান্ড বসাই দেবা, ব্যাস। আই হ্যাড ফরগটেন হিম, কমা দিয়ে সরি কমা হবে এখানে না, দুইটা প্রিন্সিপাল ক্লজকে কী করবো? কনজাংশন দ্বারা যোগ করবো, তার মানে একটা কী বসাবো এখানে? অ্যান্ড বসাবা, তার মানে যা আছে তাই। আই ওয়েন্ট আউটসাইড, তার মানে আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড আই ওয়েন্ট আউটসাইড। ক্লিয়ার নিশ্চয়ই? তো তোমরা যে কাজটা করবে দেখো, এই আফটার থাকলে তুমি ব্রেনে নিয়ে আসবা যে আফটার এবং আইটা বাড়ানো, হ্যাডটাও বাড়ানো, তার মানে তোমার কি তাহলে এই ফরগেটকে কী করে দেবা? আইএনজি যোগ করে দেবা, ফরগেটেন হিম, তারপরে যা আছে তাই। পারবে না? তো তোমরা বাসায় বেশি মানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবা। ওকে, তো নো মোর টুডে, টাইম ইজ ওভার, অ্যান্ড if you get enough time then you will more and more practice in your home. Be safe and also enjoy it with your family. Thank you very much. Assalamu alaikum.